সোহানা, শান্তা মিলে নানু বাড়িতে পাড়ি জমাবে আজ। তাদের প্ল্যান ভিন্ন, সেখান থেকে বোন মিলে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে। অবশ্য সবই তাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের কল্যাণে। গতকাল সকালে তারা অসুস্থতার ভান ধরল যখন মেহরাত ভাই রুমে এসে সুন্দর করে বসলেন। তারা বোন তো তখন ঠিকঠাক করে অভিনয়ের জন্য লেগে পড়েছিল। ভাই, আস্তে ধীরে এটা সেটা জিজ্ঞেস করে খবরাখবর নিল। তারাও দেদারসে এটা সেটা বানিয়ে বলে দিয়েছিল। তারপর কি মনে করে যেন, মেহরাত ভাই তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালো। জন একসাথে অসুস্থ হলি? হোয়াট আর ইনসিডেন্স? হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। মেহরাত ভাইয়ের এরকম টেনে টেনে বলায় তারা বোনই ভ্যাবাচেকা খেয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছিল। আশ্চর্য, ওদের ভালোর জন্যই তো তারা নাটক সিনেমা করল। এখন কি ভালো করতে গিয়ে সেধে সেধে বকা খাবে ভাইয়া থেকে? তাদের এসব চিন্তার মধ্যেই মেহরাত ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক ভঙ্গিতে মৃদু হেসে জিজ্ঞেস করল, খুব পেকে গিয়েছিস? শান্তা, বিচ্ছুটার বুদ্ধি, তাই না? নয়তো ওই রুমের গবেটটার এসব বুদ্ধি জীবনেও আসবে না। সোহানা তখন ভাইয়ার সামনে লজ্জায় মরি মরি ভাব। যদিও সে বরাবরই নির্লজ্জ, তবুও। কোথাও যাওয়ার ইচ্ছে? খবরদার বেশি দূরের আবদার মানা যাবে না। আমি থাকবো না, আরও আগেই না। তবে কাউকে সাথে পাঠাবো। আমার অবর্তমানে যে গাইডেন্স দিবে, সব ব্যবস্থা করে দিব। শুধু আমার গাইডেন্সে থাকতে হবে, ওকে? উদ্ধৃতি চিহ্ন। মেহরাদের একথা শুনে সোহানা এক লাফে বিছানা থেকে উঠে ভাইকে জড়িয়ে ধরেছে। তার ভাইয়ের নজর না লাগুক কারো। তার পুকিই ভাই, এত আদুরে ভাই হতে আছে। তবে সে বেশি ভাব আবার জমাতে যায়নি, নয়তো কখন আবার সবকিছু শেষ করে রফাদফা করে দেয়। চিন্তা থেকে বের হলো সোহানা। বোন জোরদার গোছগাছ করছে। তারা নানু বাড়ি থেকে সাজেক যাবে বলে ঠিক করেছে। ভাইয়াও সব ব্যবস্থা করে দিয়েছে। তবে তাদেরকে যেতে বলেছে দ্য গ্রেট আদনান শেখের সাথে। সোহানা তো শুনেই মুখের 14টা বাজিয়েছে। তবুও ভালো যেতে তো পারছে। সব কিছু ঠিকঠাক করে সকলের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল বোন। ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে সে বাড়ি। বেশি দূর নয়, তাই সকলে কিছুটা চিন্তা মুক্ত। ওদের এই ঘোরাঘুরি দেখে রোজা হায় হুতাশ করে বলল, যাহ তোদেরই দিন। আমি পোয়াতি হয়ে আটকে পড়েছি। নয়তো আমি কিন্তু বিদেশও ঘুরে এসেছি বুঝলি। ওর কথা শুনে সকলে হেসেছে, সান্ত্বনা দিয়েছে। জাবের ইদানিং খুব ব্যস্ততায় সময় পার করছে বাংলাদেশে তাদের কোম্পানির নতুন ব্রাঞ্চ খোলা নিয়ে। তবে রোজা থেকে নজর একটুও সরেনি। এই সময় কত মুড সুইং হয়, সে সানন্দে রোজার রাগ জেদ ছেলে মানুষই সব কবুল করছে। সময় করে তাকেও ঘুরতে নিয়ে যাবে সেই আশ্বাসও দিয়েছে। তবে বেশি দূর নয়, সেটাও হুঁশিয়ারিতে জানিয়েছে। সারা রাত বর্ষণ শেষে আকাশে মিষ্টি সূর্য উকি দিয়েছে সেই কখন। ঝকঝকা ফোকা ফোকা আকাশে ভোরের কোমল সূর্যের আলো পরিবেশটাকে কেমন নরম কোমল মোলায়েম করে তুলেছিল। তবে কোমল সে সূর্যের আলো এখন তীক্ষ্ণ। কিন্তু ধ্বংসা যজ্ঞ চালানো রাতের সে রুমে পৌঁছাতে অপারগ। বিলাসবহুল স্যুটের কর্নারের এই রুমটি এখনও অন্ধকারে ঠাসা। বেলা কতটা গড়িয়েছে জনেরই অজানা। রাসেল সাহেব কল করে করে মোবাইল ভেঙে ফেলার মতো অবস্থা। তার স্যার আর ম্যামকে নিয়ে সে খুবই চিন্তিত। অথচ ঘণ্টা খানেক আগে ঘুমের ঘরে মোবাইল সাইলেন্ট করে ফ্লোরে ছুঁড়ে মারা মেহরাদ এখনও একটা নরম তুলতুলে ছোট্ট দেহ বুকে আগলে ঘুমিয়ে আছে। কমফর্টার এর ভিতরে নিজের উপরে শক্ত ভারী একটা দেহ অনুভব করল শুভ্রতা। ওকে আগলে রেখেছে যেন। মস্তিষ্ক সজাগ হচ্ছে একটু একটু করে। কিন্তু চোখ দুটো খোলা দেয়। এই সবেই তো ঘুমালো না। কতক্ষণ হবে? কারো গরম ভারী নিঃশ্বাস নিজের ঘাড়, গলা, গালের একপাশে অনুভব করল। টেনে চোখ দুটো খুলতে চাইল না মেয়েটা। সে ঘুমাবে, আরও ঘুমাবে। তার ঘুমের সাথে যেন সকলের শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। সে একটু নড়াচড়া করতে চাইল। না চাইতেও বলে মৃদু শব্দ কান্না করে উঠল মেয়েটা। দেহটাকে অবশ মনে হচ্ছে। সেই সাথে নারী দেহের ভাজে ভাজে অসহ্য বিষ ব্যথা অনুভব করল। অসহ্য এই ব্যথায় ফুপিয়ে উঠল অভিমানী মেয়েটা না চাইতেও। শরীরটা উত্তপ্ত লাভার ন্যায় হয়ে আছে। তাপদাহ বের হচ্ছে দেহ ছেড়ে। তাপের মাত্রা পেরিয়ে সেটা নিশ্চিত মেয়েটা। আদুরে বিড়াল ছানার মতো মেয়েটার মৃদু গুঙ্গানি শুনে নিন্দ্রা ছুটল মেহরাদের। চোখ দুটো ফোলা ফোলা লাল। অন্ধকার হাতড়ে মৃদু আলোয় ছোট্ট দেহটাকে আরেকটু টেনে বুকে মিশালো। উষ্ণতা দিতে চাইছে যেন। কোমর গলিয়ে হাত দিয়ে পিঠের নিচে হাত ভুলালো। ঘুমো ঘুমো ভারী হাসকিস্বরে বলল, কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। আহ্লাদী শুভ্রতার সুর তুলে কিছু বলতে চাইল। কিন্তু জ্বর আর ঘুমের ঘোরে শব্দও করতে পারল না। পিঠে মৃদু হাত ভুলানো অনুভব করল।
নিজেকে আরেকটু গুটিয়ে নিতে চাইল মেহরাদের বাহু বন্ধনে আবদ্ধ থেকেই। মেহরাদের তন্দ্রা ছুটে গেল ভালোভাবেই। হাতরে বেড সাইড টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। মৃদু আলো ছড়ালো রুম জুড়ে। মসৃণ এলোমেলো চুলগুলো কপাল বেয়ে চোখে ঠেকেছে। এক হাতে ভর দিয়ে শুভ্রতার উপর থেকে একটু উঁচু হয়ে কপালের চুলগুলো ঠেলে দিল পিছনে। আরেকটু উঁচু হয়ে শুভ্রতার দিকে তাকাতেই তোরাক করে ঘুমের দফারফা করে মেহরাদের গলা জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল শুভ্রতা। চেহারাটা আতঙ্কিত। জাপটে ধরে আছে মেহরাদকে। শ্বাস ফেলছে বর্ষর করে তবে গুনে গুনে যেন। শুভ্রতার ভয় ধরতে পেরে গেল বোধ হয় ধূর্ত লোকটা। মেয়েটার অনাবৃতি পিঠয় রুক্ষ হাতে স্লাইড করতে করতে মৃদুস্বরে আওড়াল। সব তো দেখা কমপ্লিট। এখনো লজ্জা। শুভ্রতা বলতে দিল না সম্পূর্ণ কথা। দুর্বল কণ্ঠে চেঁচিয়ে উঠল। মেহরাদকে আরেকটু মিশালো নিজের অনাবৃত দেহের সাথে। মেয়েটার মুখটা কাদো কাদো। অনুভব করল, লোকটার পরিহিত জিন্স প্যান্ট তার পেট উরুর কোমল চামড়ায় মিশে। অথচ সে অনাবৃত। রাতে কখন কিভাবে ঘুমিয়েছে সে নিজেও জানে না। শুধু খেয়াল আছে, মেহরাদের হাতে গোসল করতে তার শরীরের চামড়া জলে পুড়ে রাখা হয়ে গিয়েছে। মেহরাদ ভাইয়ের সান্ত্বনার বাণী শুনেছে। তারপর বেহুদিস সে মেহরাদের হাতেই বাথরুম গায়ে জড়িয়ে সোফায় ঝুমেছে। নিভু নিভু চোখ মেহরাদকে তাদের পূর্ণতার সাক্ষীর দলিতমথিত চাদরখানা তুলতে দেখেছে। এক পলক রাতের খোলা জানালায় রাতের অন্ধকার কাটতে দেখেছে। আর কিছু মনে নেই, কিচ্ছুই না। নিজে তো ঠিকই পোশাক জড়িয়েছেন। আমার গুলাকই, এই অবস্থা কেন? কাদো কাদো কণ্ঠ বলল মেয়েটা। লোকটা তার সম্পূর্ণ নারী দেহে মিশে। তার লজ্জায় অক্কা পাওয়া অবস্থা, আবার দূরে সরিয়ে দিলে তাকে দেখবে এভাবে, এটা ভাবলে আরও রাগ খাওয়ার মতো অবস্থা। কি করবে সে এখন? তার সাথে রাত থেকে যে ঝড় তোফান যাচ্ছে। লোকটা রাতে বোল্ডুজার চালিয়েছে তার উপর। মেহরাদের হাত ছুলো তপ্ত কোমল বাঁক। শুভ্রতা মুশিয়ে উঠল। শরীর এখনো ব্যথায় জর্জরিত। আর কত? সে দুর্বল হাতে সরিয়ে দিতে চাইল। মেহরাদ দিলে তো। সেই শুভ্রতাকে টেনে আরেকটু উপরে উঠালো বালিশের। নারী দেহের কোমল বাঁকের মিষ্টি সুভাষ নাসারন্ধ্রে ধাক্কা দিল। পুরুষালী দেহ বিদ্রোহী হয়ে উঠত চাইল আবারও নতুন স্বাদ গ্রহণের জন্য। কিন্তু লোকটা নিজেকে দমালো। রাতেই মেয়েটার নাজেহাল অবস্থা করে ছেড়েছে। এখন আবার গভীর ছুলে নির্ঘাত হসপিটালাইজ করতে হবে। ট্রাভেলিংয়ের জন্য আনা স্বল্প ঔষধ সামগ্রী থেকে ঘুমের ঘোরেই প্যারাসিটামল খাইয়ে দেওয়াতেই বোধহয় একটু টিকে আছে এখনো। নিজেকে দমালো কিন্তু পুরোপুরি না। উষ্ণ ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। নাক চেপে আওড়াল। আমিই তোর পোশাক। শুনিসনি, পবিত্র কোরআনে কি বলা হয়েছে? স্বামী স্ত্রী একে অপরের চাদর স্বরূপ। এই যে আমিই তোর পোশাক। তোকে ঢেকে রাখার চাদর। এই যে ঢেকে রেখেছি। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা মেহরাদের মাথার চুলগুলো মুঠোয় চাপল। পা, এর তালুগুলো জ্বলে যাচ্ছে। পা কাঁপছে। রাতের অস্থির এলোমেলো মেহরাদকে বারবার আবার কল্পনা করছে। অথচ তার দেহ একদমই মুষড়ে পড়া। ক্ষণে ক্ষণে লজ্জায় ডুবে মরে যাচ্ছে। মেহরাদকে ঠেলে সরিয়ে দিতে চাইল। কোমর থেকে নিচ অব্দি অবশ প্রায়। তবুও নিজেকে নড়িয়ে ছাড়া পেতে চাইল। চাপা স্বরে বলল, ছাড়ুন প্লিজ। আপনি আমায় মেরে ফেলতে চাইছেন? আবার এমন করছেন কেন? শেষের কথাটা কান্নার সুরে বলল। মেহরাদ তপ্ত উষ্ণ চুমু খেল। মুখ উঁচিয়ে শুভ্রতা মুখোমুখি হয়ে প্রগাঢ় চোখে চেয়ে রইল মিনিট এক। ঠোঁটের এক পাশ বেঁকে আসতে চাইল। কিন্তু মেহরাদ তা সন্তর্পণে আড়াল করে ভ্রু নাচিয়ে ইশারায় বলল, আদরের চাদরে মুড়িয়েছি। মা, রলাম কখন? কে যেন রাতে বলল আরও ক্ষত করুন তবুও রাগ শেষ করুন। আমি তো তার কথাই রেখেছি। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা মেহরাদের দুষ্ট স্বরের কথা শুনে চোখ মুখ কুঁচকে তেছোড়া চোখে তাকিয়ে রইল। তারপর দুর্বল ছোট্ট হাত দুটো দিয়েই আবারও কাঁধে নখ ডাবালো। মেহরাদ কিঞ্চিত চোখ দুটো বন্ধ করে সয়ে নিল তা। তারপর নিজের সম্পূর্ণ কাঁধ ঝুঁকে শুভ্রতাকে দেখিয়ে বলল, কোথাও বাঁধ রেখেছিস আর? ভালো করে দেখে নয়তো সেখানেও পুড়িয়ে দিতি। শুভ্রতা দেখল তার নখের কারুকাজ সমস্ত বলিষ্ঠ কাঁধ জুড়ে। পিছনের কি অবস্থা কে জানে। শুভ্রতার মনে মনে কষ্টই হলো। আবার নিজের কথা মনে পড়ে সেই কষ্ট লাগবো হলো কিছুটা। মিনমিন করে বলল, নিজে কি করেছেন? আমি অনেক জায়গায় বাঁধ রেখেছি। কিন্তু আপনি একটুও বাঁধ রাখেননি। সব জায়গায় ক্ষত। কই দেখি, সাহস থাকলে দেখাতো। মেহরাদ চট করেই বলে উঠল। শুভ্রতা চোখ বড় বড় করে চেয়ে। কি ধরিবাজ লোক। সে এগুলো কিভাবে দেখাবে? দেখানোর জায়গা? সে কমফর্টার এর নিচে হাতড়ে বাথরুমটা খুঁজল। কোথায় গিয়ে আছে মগরারটা? এটা পেলেও তো হতো। শুভ্রতাকে কিছু খুঁজতে দেখে মেহরাদ উঠে বসতে নিল। তার সাথে সাথে সমস্ত কমফর্টার সরে যাচ্ছে।
সুব্রতা চোখ খিচে বারণ করল উঠতে। মেহরাদ ঠোঁট কামড়ে একপেশে হাসল। সুব্রতার বারণ শুনল না, উপর থেকে সেভাবেই উঠে বসল। সুব্রতা কোনোরকম পাশের বালিশ নিজের উপর টেনে নিল উপরাংশে। মেহরাদ নির্লজ্জের চূড়ান্ত গিয়ে বলল, পারফেক্ট, হ্যাঁ, ইয়া আল্লাহ, বলে সুব্রতা দুহাতে মুখ ঢেকে ফেলল। মেহরাদ ওর ঢেকে রাখা হাতের উপরেই চুমু খেল। উপর থেকে উঠে গিয়ে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়িয়ে ওকে কমফর্টারে ঢেকে দিল। মোবাইলে সময় দেখে নিল, প্রায় 11টা বাজে। ফ্রেশ হয়ে আসলো 2 মিনিটে। গায়ে টি শার্ট জোড়াতে জোড়াতে সুব্রতার দিকে এগিয়ে গেল। মেয়েটা এখনো সেভাবেই আছে। হাত টেনে সরাতে চাইলে মেয়েটা বাধা দিল। মেহরাদ জোর খাটিয়ে সরিয়ে বলল, আরেকটু ঘুমো, আমি মেডিসিন নিয়ে আসছি, যাব আর আসবো, উঠার দরকার নেই, আমি এসে ফ্রেশ করিয়ে দিব, ওকে? বলেই চুমু খেয়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। কোয়ালিটি টাইম পরেও স্পেন্ড করা যাবে। সামান্য প্যারাসিটামলে এত পেইন জ্বর সারবে না। ভাবতে ভাবতেই স্যুট ছেড়ে বেরিয়ে গেল। মেহরাদের যাওয়ার পানে চেয়ে সুব্রতা মুখ ভেঙচি কাটল। কমফর্টার জড়িয়ে উঠে বসল কুকিয়ে কাকিয়ে। নিচে নেমে অবশ পা দুটো নেড়ে দুপা এগোতেই ধপ করে পড়ে যেতে নিল। একজোড়া বলিষ্ঠ হাত আঁকড়ে ধরল ওকে। মেহরাদ ধমকালো ওকে, এক্ষুনি তো পড়তো। ভাগ্যিস সে মানিব্যাগটার জন্য এসেছিল আবার। পাজকলে করে বিছানায় শুইয়ে দিল আবার। শাসিয়ে বলল, কথা না শুনে উল্টা পাল্টা কাজ করবি, মা খাবি। কথাটা মাথায় থাকে যেন। দেখেছেন দেখেছেন, আবার নিজের আগের ফর্মে ফিরে এসেছেন আপনি। শুধু শুধু ধমকাচ্ছেন আমায়, অভিমান নিয়ে বলল মেয়েটা। মেহরাদ গুরুত্ব দিল না এতে। ধমকে বলল, এক্ষুনি পড়লে নাকে মুখে ব্যথাটা কেঁপে তো। আদরের সময় আদর, শাসনের সময় শাসন। রাত দিয়ে দিন মাপতে গেলে 100 ধমক খাবি, আমাকে ওরকম ভাবার কোন মানে নেই। একটু থেমে আবারও জিজ্ঞেস করল, কি প্রয়োজনে নিচে নামা? ওয়াশরুম যাবি? সুব্রতা মাথা নেড়ে না করল। ড্রেস আনতে যাচ্ছিল জানাতে মেহরাদ খেয়ে ফেলা লুক দিয়ে তাকালো ওর দিকে। শক্ত চোখে চেয়ে জানালো, এভাবেই থাকবি আজ সারাদিন, সারা রাত? আসছি আমি। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ যেতেই সুব্রতা নাক টানল। শয়তান লোক একটা, দুমুখো মানুষ। রাতে না কত আদর করল, আদুরে ডেকে ডেকে তাকে পাগল করল। আর এখন পল্টিবাজ, পল্টিবাজ, পল্টিবাজ। সুব্রতা নিজেকে আরো ভালো করে কমফর্টারে জোড়ালো। দু চোখে আরো ঘুম নামছে। ক্লান্তিতে বুদে আসছে চোখ দুটো। আবার পেটে ক্ষুধা। তবুও মেয়েটা চোখ বুজেই ঘুমিয়ে গেল সেভাবে। যা হবে পরে দেখা যাবে। এ লোকের কথা সে আর ভাববে না। ঘুমের ঘরেই বিড়বিড় করল, পল্টিবাজ, স্বার্থবাজ। চলবে।